৭৫-এর ১৫ আগস্ট রেডিওতে মেজর ডালিমের কণ্ঠে প্রথম ঘোষণা করা হয় যে এক সফল সেনা অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন। বর্তমানে আত্মগোপনে থাকা সেই সেনা কর্মকর্তা শরীফুল হক ডালিম কি আমার দেশ কি এ দেওয়া সাক্ষাৎকারে ব্যাখ্যা করেন কেন ১৫ আগস্টের ঘটনা অনিবার্য ছিল, যা পরবর্তীতে শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন। তিনি জানান, দেশের আওয়ামী লুটপাট, বাকশাল ও ভারতীয় বলয়ের শাসন থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে সেনা পরিষদের উদ্যোগে ১৫ আগস্ট এই অভ্যুত্থান ঘটানো হয়েছিল। ঢাকার ক্যান্টনমেন্টে মেজর মহিউদ্দিনের ইউনিট থেকে এর সূচনা হয়। তিনি আরও বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করা হয়। মুক্তির পর কর্নেল তাহের জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাইরে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু যদি তাকে বাইরে নিয়ে যাওয়া হতো তাহলে অন্য কিছু ঘটার সম্ভাবনা ছিল। তাই তাদেরকে ক্যান্টনমেন্টের বাইরে যেতে দেওয়া হলো না, বরং কর্নেল তাহেরকে ধমক দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়। ডালিম, যিনি মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য স্বাধীনতাোত্তর সরকারের সময় বীরোত্তম খেতাব পেয়েছিলেন, মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তান আর্মির সদস্য ছিলেন ও তৎকালীন পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন। পাকিস্তানের আর্মি ব্যারাক থেকে পালিয়ে তিনি ভারতে এসে মুক্তিযুদ্ধে যোগ দেন। গোপনে ব্যারাক থেকে বের হয়ে নানা চড়াই-উতরাই ও বন্ধুর পথ অতিক্রম করে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছিয়ে প্রবাসী সরকারের অ্যাসাইনমেন্ট নিয়ে দেশ স্বাধীনের লক্ষ্যে রণাঙ্গনে ঝাঁপ দেন। সম্মুখ যুদ্ধে কামানের গোলা ও বন্দুকের গুলির আঘাতে অনেকবার আহত হওয়ার ঝুঁকি থাকলেও আল্লাহর রহমতে বেঁচে যান। পাকিস্তানের আর্মি ব্যারাক থেকে পালিয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধে যোগদানকারী প্রথম বাঙালি অফিসারদের মধ্যে তিনি ছিলেন। তার সঙ্গে ছিলেন তৎকালীন ক্যাপ্টেন নূর ও ক্যাপ্টেন মতি। কর্নেল তাহের, বীরুত্তমেরও তাদের সঙ্গে আসার কথা ছিল, তবে পালানোর প্রস্তুতির সময় তার বদলি আদেশ হওয়ায় একত্র হওয়া যায়নি। পরে তিনি পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী গঠনে তারও ভূমিকা রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের সরকার দেশপ্রেমিক ৫৮ জন মুক্তিযোদ্ধা অফিসারকে পিও9 প্রয়োগের মাধ্যমে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। এই তালিকার প্রথম কিস্তিতে ৭ জনকে চাকরিচ্যুত করা হয়, যার মধ্যে যথাক্রমে ১ নং ও ২ নং অফিসার হিসেবে মেজর ডালিম, বীরুত্তম এবং মেজর নূর, বীরবিক্রম ছিলেন। তখন তারা ঘোষণা করেছিলেন, খোন্দকার মোশতাক আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন ও দেশে সামরিক শাসন আরম্ভ করা হয়েছে। পরবর্তীতে ওই বছরের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আরেকটি পাল্টা অভ্যুত্থানের পর তাদের সঙ্গে সমঝোতা হয়। সেই সমঝোতার ভিত্তিতে একটি বিশেষ বিমানে করে প্রথমে ব্যাংককে যাত্রা শুরু হয়। সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল নাজমুল হুদার স্ত্রী। আমার দেশ কি এ সাক্ষাৎকারে তখনকার অস্থির সময়ের অজানা কাহিনী উঠে এসেছে। বর্তমানে কর্নেল শরীফুল হক ডালিম আত্মগোপনে রয়েছেন। খোন্দকার মোশতাক আহমদ সরকারের জারি করা ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল হওয়ার পর ১৯৫৬ সালে শেখ হাসিনার বাবাকে হত্যার অভিযোগে বিচার শুরুর পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। শরীফুল হক ডালিম প্রথমে ১৯৬৩ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেন এবং ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর এক দুর্ঘটনায় শ্রবণশক্তি একজন পাইলটের প্রয়োজনীয় মাত্রার নিচে চলে যাওয়ায় সেনাবাহিনীতে যোগদান করতে হয়। মুক্তিযুদ্ধে যোগদানের প্রসঙ্গে ডালিম বলেন, তখন আমি পাকিস্তান আর্মির ক্যাপ্টেন ছিলাম। মুক্তিযুদ্ধের শুরুতে আমি পাকিস্তানের কোয়েটায় অবস্থান করছিলাম। যুদ্ধ শুরুর খবর পেয়ে ভাবছিলাম কি করা যায়, কিভাবে পাকিস্তান আর্মিকে পরাজিত করে দেশ স্বাধীন হবে। এটাই ছিল আমার ভাবনা, কারণ আমার কমান্ডো ট্রেনিং ছিল। একদিন ভাবছিলাম পাকিস্তান আর্মির নিয়ন্ত্রিত একটি ডিপো উড়িয়ে দেব, এতে পাকিস্তানের সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারে অপরিমেয় ক্ষতি হবে। এই পরিকল্পনা নিয়ে অনেক দূর এগিয়ে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে না পেরে অনেক কষ্ট পেলাম। তবুও থেমে গেলাম না। গিয়ে এরপর হঠাৎ একদিন নূর এসে বললেন, ক্যাপ্টেন, পরবর্তীতে কর্নেল তাহের ডালিমকে সালাম দিয়েছেন, তার সঙ্গে দেখা করতে বলেছেন। আমি জানিয়ে দিলাম, আজ রাতে ক্যাপ্টেন তাহেরের সঙ্গে একসঙ্গে ডিনার করব। সেই ডিনারের রুমে উচ্চস্বরে গান বাজতে থাকলো আর আমরা নিজেদের মধ্যে আলাপ করলাম। সেদিন অনেক কথাবার্তা চলল। এক পর্যায়ে ক্যাপ্টেন তাহের জানালেন, নূর ও আমি চমন বর্ডার দিয়ে আফগানিস্তানে পালিয়ে যাব, সেখান থেকে ফিরে এসে যুদ্ধে যোগ দেব ও পালানোর জন্য আমাকে স্থানীয় অফিসার হিসেবে সহযোগিতা চাইলেন, কারণ ওই এলাকা আমাদের ইউনিটের অধীনে ছিল। তখন আমি বললাম, স্যার, আমি ও পালানোর সিদ্ধান্ত নিয়েছি এবং চেষ্টা করছি। এই কথা শুনে তাহের খুব খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, দেরি না করে বর্ডারটা রেকি করে এসো। এরপর আসার আগে আমরা ৩ জন কোরআন স্পর্শ করে শপথ করলাম যে এই পরিকল্পনার কথা কাউকে বলব না। মনে রাখতে হবে, সেনাবাহিনীতে তাহের আমার সিনিয়র ছিলেন। পাকিস্তান আর্মি থেকে পালানোর প্রসঙ্গে ডালিম বলেন, সুযোগমতো একদিন আনন্দচিত্তে বর্ডার রেকি করে এলাম।
এরপরই গোয়েন্দা বিভাগের একজন বাঙালি সৈনিক এসে জানালেন যে আমরা যে চমন বর্ডার দিয়ে পালানোর কথা ভাবেছিলাম সেখান থেকে 2 জন কমিশনড ও 3 জন নন কমিশনড অফিসার আটক হয়েছেন ও তাদের আফগানিস্তান সরকার পাকিস্তান আর্মির কাছে ফিরিয়ে দিয়েছে। এটা শুনে মন খারাপ হলো। দ্রুত আমি তাহেরের কাছে ছুটে গেলাম। এরপর আমরা পরিকল্পনা পরিবর্তন করি, সিদ্ধান্ত নিলাম চমন বর্ডার নয়, অন্য কোনো বর্ডার দিয়ে পালাতে হবে। অনেক পর্যালোচনার পর শেষ পর্যন্ত আমরা ভাওয়ালপুর-ভাওয়ালনগর বর্ডার দিয়ে পালানোর সিদ্ধান্ত নিই, যাতে সময়ও কম লাগে। এখানে উল্লেখ্য, আমরা পালানোর পরিকল্পনা তৈরির পথে ছিলাম। তখন এপ্রিল মাস, মুক্তিযুদ্ধ মাত্র মার্চ মাসে শুরু হয়েছিল। সরকারি ছুটির দিনে লেফটেন্যান্ট নূরের সঙ্গে লেফটেন্যান্ট মতি নামে এক বাঙালি অফিসার পূর্ব পাকিস্তান থেকে কোর্সে আসা আমার মেসে উপস্থিত হন। মতি পালানোর ইচ্ছে প্রকাশ করে আমার পরামর্শ চান। যেহেতু আমরা কোরআন স্পর্শ করে শপথ করেছিলাম কাউকে না বলার, তাই মতিকে বিষয়টি শেয়ার না করে উৎসাহ দিলাম। এরপর আমরা নিজেদের মধ্যে রেখে ছক আঁকতে লাগলাম কিভাবে পালানো যায়। একদিন হঠাৎ নূর এসে জানতে চাইলেন আমাদের সঙ্গে মতিকে নিলে কেমন হয়। নূর বললেন বিষয়টা তাহেরের সঙ্গে আলোচনা করতে হবে কি, তাই নূর ও আমি তাহেরের কাছে গিয়ে মতির বিষয়টি বললাম। তাহের তখন জানালেন যদি তিনি বিশ্বস্ত হন নিতে কোনো সমস্যা নেই। পরদিন কোয়েটায় একমাত্র চাইনিজ রেস্টুরেন্টে, যেখানে আমরা প্রায় আড্ডা দিতাম, আমি, নূর ও মতি মিলিত হলাম। সেখানে আমি মতিকে বললাম তোমার গতকালের প্রশ্নের জবাব আজ দিচ্ছি। আমরা 3 জন, তাহের, নূর ও আমি, আগে থেকেই পালানোর পরিকল্পনা নিয়েছি। প্রথমে চমন বর্ডার দিয়ে পালানোর কথা ছিল, কিন্তু একটি ব্যাটালিয়নের কিছু বাঙালি সৈনিক ও অফিসার পালাতে গিয়ে ধরা পড়েছেন, তাই আমরা পরিকল্পনা পরিবর্তন করেছি। এখন আমরা ভাবছি ভাওয়ালপুর-ভাওয়ালনগর হয়ে রাজস্থান বর্ডার দিয়ে পালাবো। তুমি চাইলে আমাদের সঙ্গে আসতে পারো। এতে মতি আনন্দিত হন। আমার দায়িত্ব ছিল পালানোর অপারেশন বাস্তবায়নের জন্য পথের অবস্থা যাচাই করা, কোথায় কোথায় পাকিস্তানি আর্মি পাহারা দিয়েছে তা জানতে। এজন্য আমাদের বাঙালি হাবিলদার শফিকের সাহায্য নিলাম। শফিক জীবনের ঝুঁকি নিয়ে একটি ম্যাপ জোগাড় করে দিলেন। পরবর্তীতে আমাদের সঙ্গে সুমি নামে আরেকজন যুক্ত হন, কিন্তু তার শারীরিক অবস্থার কারণে তিনি আমাদের সঙ্গে আসতে পারেননি, কারণ মরুভূমির বালু তার জন্য ক্ষতিকর ছিল। তাই তাকে পরামর্শ দিয়েছিলাম ওয়াগা বর্ডার দিয়ে পালানোর জন্য। আমরা রওনা হওয়ার মুহূর্তে আরেকটি বিপর্যয় ঘটল। তাহেরকে হঠাৎ করে বদলি করে অ্যাবোটাবাদে পাঠিয়ে দেওয়া হলো, যাতে তাকে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে হয়। এ খবর পেয়ে মতি, নূর ও আমি দ্রুত তাহেরের কাছে গেলাম। তাহের এসে বললেন সো হোয়াট, তোমরা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাও, আমি অ্যাবোটাবাদ থেকে পরে পালানোর চেষ্টা করব। এভাবেই নানা চড়াই-উতরাই পার হয়ে নূর, মতি ও আমি পাকিস্তান থেকে পালিয়ে দিল্লি হয়ে প্রথম 3 জন বাঙালি অফিসার হিসেবে মুক্তিযুদ্ধে যোগদান করতে সক্ষম হই। ডালিম বলেন আমাদের ভাওয়ালপুর পৌঁছাতেই অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। পুরো পথ জুড়ে আতঙ্ক ছিল, কখন পাকিস্তান আর্মি বা পুলিশের হাতে আটক হয়ে যাব তা জানতাম না। উড়োজাহাজ, বাস, ট্রেন ও ট্যাক্সি ব্যবহার করে বহু পথ অতিক্রম করতে হয়েছে। বর্ডার ক্রস করে রাজস্থান মরুভূমি পার হতে গিয়ে অনেক ঝুঁকি ছিল, কখনো হেঁটে, কখনো ক্রোলিং করে পথ অতিক্রম করেছি। ঝোপঝাড়ে লুকিয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ডিফেন্স পজিশন ও টহল এড়িয়ে যেতে হয়েছে। এভাবেই দৌড়ে হেঁটে আমরা ভারতের শ্রীকরণপুরে পৌঁছাই। মরুভূমি পার হয়ে যখন শ্রীকরণপুরের কাছাকাছি গেলাম, রাতের আধারে বিদ্যুতের বাতি দেখে মনে হলো এখন অবশেষে আমরা একটি লোকালয়ে পৌঁছে গেছি। প্রবাসী বাংলাদেশ সরকারের কাছে পৌঁছানোর বিষয়ে ডালিম বলেন আমরা অনেক চিন্তা করলাম কোথায় আত্মসমর্পণ করলে ভালো হয়। প্রচলিত নিয়মে ভারতে প্রবেশ করেই আত্মসমর্পণ করে আমাদের ইচ্ছা জানানো উচিত ছিল, কিন্তু মনে হলো যেখানেই আত্মসমর্পণ করি আমাদের বিষয়ে সিদ্ধান্ত আসবে কেন্দ্রীয় সরকার থেকে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম দিল্লি গিয়ে আগে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করব, তারপর আমাদের ইচ্ছা প্রকাশ করব। আমরা দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনে আত্মসমর্পণ করব, এই কথা ভারতীয় সাংবাদিকদের জানিয়েছিলাম। আমাদের আগেই তারা সেখানে পৌঁছে যায়। আমরা রিসিপশনে গিয়ে বলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। রিসিপশনে জানানোর পর একজন ব্রিগেডিয়ার সহ কয়েকজন অফিসার এসে আমাদের রিসিভ করেন। তখন সাংবাদিকরা ক্যামেরায় ছবি তুলতে থাকে, তবে ভারতীয় অফিসাররা নির্দেশ দেন আপনারা কোনো অবস্থায় মুখ খুলবেন না। মুক্তিযুদ্ধে যোগ দিতে আরও কিছুদিন সময় লেগেছিল। ভারতীয় সরকার আমাদের ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করেছিল, যাচাই করতে যে আমরা আসলেই দেশের স্বাধীনতার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে যোগ দিতে এসেছি নাকি অন্য কোনো উদ্দেশ্যে। ভারতীয় নিরাপত্তা বাহিনীর জিজ্ঞাসাবাদের পর অবশেষে আমাদের প্রবাসী সরকারের কাছে হস্তান্তর করা হয়। এভাবেই মুক্তিযুদ্ধে আমাদের যাত্রা শুরু হয়।
তবে প্রশ্ন থেকে যায়, এই পথে যেসব হাবিলদার ও সৈনিক আমাদের সহযোগিতা করেছিলেন তাদের নাম মুক্তিযোদ্ধার তালিকায় আছে কিনা তা আমি জানি না। মুক্তিযুদ্ধ চলাকালীন ডালিম বলেন, সেনা পরিষদ নামে একটি গোপন সংগঠন গড়ে উঠেছিল, যেখানে প্রতিটি পদক্ষেপে জীবনের ঝুঁকি নিতে হয়েছিল। এত কষ্ট করে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে বুঝতে পারলাম, পাকিস্তানিদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে ভারতের কবজায় চলে যাচ্ছি। তখনই ঘনিষ্ঠ কমান্ডারদের মধ্যে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই, আমরা পাকিস্তানিদের থেকে মুক্ত হয়ে ভারতের অধীনে থাকব না, প্রয়োজনে আবারও যুদ্ধ করব এবং একটি প্রকৃত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তৈরি করব, যেখানে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই প্রতিজ্ঞারই ভিত্তিতে মুক্তিযুদ্ধ চলাকালীন গোপন সংগঠন সেনা পরিষদ গঠন করা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরও সেনা পরিষদের কার্যক্রম গোপনে চালু ছিল। শেখ মুজিবুর রহমানের শাসনামলে আওয়ামী লীগের লুটপাট ও বাকশাল থেকে দেশকে মুক্ত করার প্রতিজ্ঞা সেনা পরিষদের সদস্যরা নিয়েছিলেন। 15 আগস্টের বিপ্লব ও তার ধারাবাহিকতায় ব্রিগেডিয়ার খালেদ চক্রের প্রতিক্রিয়াশীল 3 নভেম্বরের কুদাতা ও পরবর্তীতে 7 নভেম্বরের বিপ্লবের মূল নেতৃত্ব সেনা পরিষদের হাতেই ছিল। সেনা পরিষদ ও কর্নেল তাহেরের সংগঠনের মিলেই সৈনিকদের বিপ্লবের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছিল। 15 আগস্টের সফল বিপ্লবের পর খালেদ মোশাররফের নেতৃত্বে আরেকটি সেনা কু গঠন করা হয়। তার নেতৃত্বে 7 নভেম্বরের বিপ্লব 3 দিনের মধ্যে সংঘটিত হয়, যা সেনা পরিষদের দেশ ছাড়ানো শীর্ষ নেতাদের পূর্বপরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী ছিল। খালেদ চক্রের বিরুদ্ধে আরও একটি সিপাহী জনতার বৈপ্লবিক সেনা অভ্যুত্থানের মাধ্যমে খালেদ গংয়ের পতন ঘটানো হয়, সেনা পরিষদের দেশের বাইরে অবস্থানরত শীর্ষ নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে। পরিকল্পনা অনুযায়ী ঢাকা ক্যান্টনমেন্টের দ্বিতীয় সারির নেতা মেজর মহিউদ্দিনের ইউনিট থেকেই বিপ্লবের সূচনা হয়। সঙ্গে ছিল কর্নেল তাহেরের বিপ্লবী সৈন্য সংস্থার ঢাকার কয়েকটি ইউনিটে তার অধীনস্থ মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে তোলা সেলগুলো। জনসাধারণের জানার জন্য বলছি, কর্নেল তাহের ও মেজর জলিল 15 আগস্টের বিপ্লবের অনেক আগেই জাসদ থেকে নিজেদের দূরে সরিয়ে এনে সেনা পরিষদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছিলেন। 7 নভেম্বরের বিপ্লবের মূল নেতৃত্ব সেনা পরিষদের হাতে ছিল। পরিকল্পনা অনুযায়ী সেনা পরিষদের সদস্য মেজর মহিউদ্দিনের নির্দেশে 7 নভেম্বর রাত 12টায় তার ইউনিট থেকে কামানের ট্রেসার গোলা আকাশে ছুড়ে বিপ্লবের সিগন্যাল দেওয়া হয়। এরপর ঢাকা ক্যান্টনমেন্টের ল্যান্সার সহ সকল ইউনিটের সৈন্যরা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাজপথে বের হন। মূল পরিকল্পনা অনুযায়ী মেজর মহিউদ্দিনের ইউনিট ও ট্যাঙ্ক রেজিমেন্ট, পাশাপাশি 46 ব্রিগেডের পদাতিক ইউনিটগুলোর সদস্যরা প্রথমেই রওনা হয়ে তাদের নেতা ও 15 আগস্টের বিপ্লবের পর নিযুক্ত সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যান। জিয়াউর রহমানকে মুক্ত করে তাকে মেজর মহিউদ্দিনের ইউনিটেই নিয়ে আসা হয়। তবে মহিউদ্দিন তখন ব্যাংকে অবস্থিত শীর্ষ নেতাদের নির্দেশনা মোতাবেক সংকট মোকাবেলার ব্যস্ততায় ছিলেন, ফলে কর্নেল তাহের জিয়াউর রহমানকে মহিউদ্দিনের ইউনিট থেকে বের করে আনার চেষ্টা করেও সফল হতে পারেননি, বরং তাকে ধমক দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়। ডালিমের স্ত্রীকে কেন্দ্র করে যে ঘটনা মুখে মুখে শোনা যায় তা বলার সময় ডালিম জানান, এটি ছিল একটি বিয়ের অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে তৎকালীন রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও শেখ মুজিবের অনুগত বিশিষ্ট আস্থাভাজন মাস্তান হিসেবে পরিচিত গাজীর ছেলের সঙ্গে আমার শালকের কথাবার্তায় একটি অশোভন বিষয় নিয়ে তর্ক হয়। এর প্রতিশোধ নিতে গাজী তার সশস্ত্র মাস্তান বাহিনী নিয়ে এসে অনুষ্ঠানের জায়গা থেকে আমাকে অপহরণের চেষ্টা করেন। এক পর্যায়ে আমাকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। সেই গাড়িতে আমার স্ত্রী ও খালা শাশুড়িও ওঠেন। সেখানে নিমন্ত্রিত ক্র্যাক প্লাটুনের আহত ও রক্তাক্ত অবস্থায় 2 মুক্তিযোদ্ধা আলম ও চুল্লুকে ওঠানো হয়। তখন রক্ষী বাহিনীর অত্যাচার চরমে ছিল, ভিন্নমতের লোকদের দেশজুড়ে গুমখুন করা হতো। স্ত্রীসহ আমাকে অপহরণের খবর দ্রুতই ক্যান্টনমেন্টে পৌঁছে যায়। এর ফলে ক্যান্টনমেন্ট থেকে বিভিন্ন ইউনিট বের হয়ে ঢাকার রাস্তায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। আমাদের নিয়ে গাড়ি রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের দিকে যাতায়াত করছিল, কিন্তু অবস্থা ব্যক্তিক হতে পারে বুঝে গাজী 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গাড়ির বহর নিয়ে যায়। শেখ মুজিবুর রহমানের বাড়িতে পৌঁছে আমার স্ত্রী কঠোর ভাষায় অনেক কথা বলেন। সেখানে সেনাপ্রধান জেনারেল সফিউল্লাহ, উপপ্রধান জেনারেল জিয়া, ব্রিগেডিয়ার খালেদ ও রক্ষী বাহিনী প্রধান কর্নেল নুরুজ্জামান উপস্থিত ছিলেন। পাশাপাশি শেখ হাসিনা ও শেখ কামাল সহ অন্যান্য পরিবারের সদস্যরা শান্ত করার চেষ্টা করছিলেন। শেখ মুজিবুর রহমান তার মৌলিক কায়দায় ঘোষণা করেন যে তিনি ঘটনার সুবিচার করবেন। তবে অপহরণের বিচার না করে কিছুকাল পরেই আমাকে চাকরিচ্যুত করা হয়। আমি ও কর্নেল নুরুজ্জামান সহ 65 জন নির্বাচিত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা অফিসারকে মুজিব সরকারের পিও 9 প্রয়োগের মাধ্যমে পর্যায়ক্রমে চাকরিচ্যুত করা হয়।
পাকিস্তান আর্মির ব্যারাক থেকে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসা মুক্তিযোদ্ধারা তাদের চাকরিচ্যুতকরণ সহজে মেনে নেননি। প্রথম কিস্তিতে 9 জন অফিসারকে চাকরিচ্যুত করা হয়েছিল, যার তালিকায় 1 নং ও 2 নংয়ে আমি ও নূর ছিলেন। চাকরিচ্যুত হওয়ার পর অনিচ্ছা সত্ত্বেও আমি ও নূর শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করি। তিনি সাক্ষাৎকালে আমাদের ধৈর্য ধরতে বললেন। তার ভাই শেখ নাসিরের সঙ্গে দূতাবাসে কূটনৈতিক দায়িত্ব গ্রহণের প্রস্তাব দিলেন এবং স্বাধীনভাবে ব্যবসা করতে চাইলে সহযোগিতার আশ্বাস দিলেন। তবে আমরা কোনো সাহায্য গ্রহণ করিনি। জিয়াউর রহমানকে সেনাবাহিনীতে রেখে উপপ্রধান বানানোর পটভূমি নিয়ে ডালিম বলেন, শেখ মুজিবুর রহমানের সরকার মিয়ানমারে সাবেক বার্মা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে জিয়াউর রহমানকে সেনাবাহিনী থেকে বের করে দিতে চেয়েছিলেন। এতে আমরা প্রতিবাদ করেছিলাম। আমাদের সম্মিলিত প্রতিবাদের ফলেই শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে নষ্ট করাতে পারেননি, বরং তার জন্য উপপ্রধান পদ তৈরি করে সেই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। 15 আগস্ট সেনা অভ্যুত্থানের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল এ বিষয়ে ডালিম বলেন, দেশকে আগ্রাসী হিন্দুত্ববাদী ভারতের আধিপত্যবাদ ও একদলীয় বাকশালের নাগপাশ থেকে মুক্ত করে জনগণের জন্য বাংলাদেশ প্রতিষ্ঠাই ছিল অভ্যুত্থানের মূল লক্ষ্য। অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। অভ্যুত্থানে যুক্ত সকলেই ছিলেন সেনা পরিষদের সদস্য, পরীক্ষিত বীর মুক্তিযোদ্ধা, যারা স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করেছিলেন। তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অভ্যুত্থানে শরিক হন। এছাড়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের চিত্র ছিল মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস। যদি কোনো দেশের গোয়েন্দাদের প্ররোচনায় অভ্যুত্থান হতো, তবে দেশের জনগণ এভাবে উচ্ছ্বাস প্রকাশ করত না, বরং সাধারণ মানুষের অনুপ্রেরণা ছিল অভ্যুত্থানের মূল শক্তি। বর্তমান বাংলাদেশের গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার পালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে ডালিম বলেন, দৈব কারণে যদি শেখ হাসিনা বেঁচে না থাকতেন, তবে এই প্রজন্ম হয়তো বুঝতে পারত না কেন 15 আগস্ট বিপ্লব প্রয়োজনীয় ছিল। শেখ হাসিনা প্রমাণ করেছেন যে 15 আগস্ট বিপ্লব দেশ রক্ষার জন্য অনিবার্য হয়ে পড়েছিল। 15 আগস্ট বিপ্লব ও বর্তমান প্রজন্মের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যে আমি কোনো পার্থক্য দেখতে পাই না, তবে মধ্যস্বত্বভোগীরা বারবারই বিপ্লবকে দুর্বল করে দিচ্ছে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে ডালিম বলেন, হবু বাংলাদেশকে পর্যায়ক্রমে করদরাজ্য ও অঙ্গরাজ্যে পরিণত করার ভারতীয় আধিপত্যবাদের সুদূরপ্রসারী নীলনকশা 1971 সালের মুক্তিযুদ্ধকাল থেকেই শুরু হয়েছিল। দাসত্বমূলক 7 দফা চুক্তি স্বাক্ষরের পর প্রবাসী আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই মুক্তিযুদ্ধ চলাকালীন প্রবাসী সরকারের নিয়ন্ত্রিত মূল মুক্তিযোদ্ধাদের পাশাপাশি ভারতীয় গোয়েন্দা সংস্থা আর এর নিয়ন্ত্রণে প্যারালাল কয়েকটি বাহিনী গঠন করা হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল বিএলএফ, পরে তা হয়ে ওঠে মুজিব বাহিনী, কাদেরিয়া বাহিনী ইত্যাদি। এই মুজিব বাহিনীর নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, হাসানুল হক ইনুরা, আর কাদেরিয়া বাহিনীর নেতা ছিলেন কাদের সিদ্দিকী, গামছা সিদ্দিকী। এতে স্পষ্ট ছিল যে মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারতের নিয়ন্ত্রিত কিছু লোকের মাধ্যমে আধিপত্যবাদ প্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত ছিল, যা এখনও বিদ্যমান। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে দেশের মানুষের আরও সচেতন হওয়া প্রয়োজন। জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া আধিপত্যবাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। এর জন্য দরকার দেশপ্রেমিক, রাজনৈতিকভাবে সচেতন তরুণ, ছাত্রছাত্রী ও জনগণের এক সুপরিকল্পিত বিপ্লব, যার মাধ্যমে ফ্রান্সের মতো একটি চতুর্থ রিপাবলিক গঠন করে নিজেদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা এবং জনগণের আশাকাঙ্ক্ষা ও ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের উপর ভিত্তি করে একটি সংবিধান প্রণয়ন করে সুচিন্তিত কর্মসূচি অনুসারে ধাপে ধাপে নতুন, সুষম, আত্মনির্ভরশীল ও প্রগতিশীল সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যা দেশকে একটি দুর্জয় ঘাঁটিতে পরিণত করে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করবে। 75 সালের 3 নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে রক্তপাতহীন অভ্যুত্থানের পর 15 আগস্ট বিপ্লবীরা একযোগে দেশত্যাগের সিদ্ধান্ত নিয়ে ডালিম বলেন, খালেদ মোশাররফ ছিলেন উচ্চাভিলাষী। তার নেতৃত্বে আরেকটি অভ্যুত্থান হয়েছিল। আমরা যখন মোকাবিলা করতে যেতাম, তখন দেশে গৃহযুদ্ধ শুরু হতো, যার ফলে ভারত পুরোপুরি বাংলাদেশকে ধ্বংস করে নিজেদের দখলে নিতে পারত। দেশকে বাঁচিয়ে রাখার স্বার্থেই আমরা সমঝোতা করে প্রথমে থাইল্যান্ডে যাই। থাই এয়ারওয়েজের একটি বিমানে করে আমরা এয়ারপোর্ট ত্যাগ করি। তবে খালেদ মোশাররফের অন্য উদ্দেশ্যও থাকতে পারে, তাই আমরা যাওয়ার সময় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও কর্নেল নাজমুল হুদার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাই। সেই দিন যাওয়ার আগে আমরা আরেকটি বিপ্লবের জন্য অনুগতদের অনুপ্রেরণা দিয়ে যাই, যার ধারাবাহিকতা ছিল 7 নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। এছাড়া বিমানবন্দরে আমরা যাওয়ার সময় শত শত সৈনিক ও অফিসারকে বিদায় জানাতে দেখতে পাই, যারা আমাদের বিমান আকাশে ওঠার আগ পর্যন্ত অভিবাদন জানান।